প্রথমত আমরা ৩০০ আসনে আপাতত প্রস্তুতি নিচ্ছি। আর নির্বাচনে জোট মহাজোট এসব সমীকরণ আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই। তো সামনের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হব বা সেই সিদ্ধান্তে যাব। এখনো আমাদের জোট করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে আমরা এককভাবে ৩০০ আসনে প্রস্তুতি নিচ্ছি। গণ অধিকার পরিষদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন, জনগণের কাছে যাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট, যে অঙ্গীকার, এগুলো তারা ব্যক্ত করছেন, এলাকাকে নিয়ে তাদের পরিকল্পনা তারা জানাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে বিগত ৫৪ বছরে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, এই কালচার থেকে বেরিয়ে আমরা বাংলাদেশকে এখন সত্যিকারের একটা বাংলাদেশ বানাতে চাই, জনগণের বাংলাদেশ বানাতে চাই। বিগত সময়ে যে দলগুলো দায়িত্বে ছিল সরকার পরিচালনার, তারা আসলে জনগণের সাথে বারবার প্রতারণা করেছে। জনগণের সাথে যে কমিটমেন্ট, যে অঙ্গীকার তারা নির্বাচনের আগে করেছে, সেগুলো কিন্তু নির্বাচনের পরে তারা বারবার ব্রেক করেছে। এই জন্য বাংলাদেশের জনগণ বিগত সময়ের নেতৃত্বের প্রতি আশা হতো এবং তারা আসলে এরকম গতানুগতিক নেতৃত্ব দিয়ে আর পরিবর্তনের কোনো স্বপ্ন দেখছে না। সেই জায়গা থেকে আমরা যেহেতু একটা বিপ্লব করেছি এবং বিপ্লবের মাধ্যমে নতুন একটি সরকার আমরা ক্ষমতায় নিয়ে আসছি, আমরা বিশ্বাস করি তারুণ্যের সম্মিলিত যে প্রচেষ্টা, তারুণ্যের সম্মিলিত যে চেষ্টা, এই চেষ্টার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ বিনির্মাণ করতে পারবো। তারই ধারাবাহিকতায় তরুণ নেতৃত্বের মাধ্যমে আমরা এই ঠাকুরগাঁও ২ আসনটাকে ঢেলে সাজাতে চাই। বিগত সময়ে এই আসনে যারা নেতৃত্বে ছিল, এরা জনগণের সাথে বারবার প্রতারণা করেছে। আজকে ঢাকা শহরে যখন যাই, ঠাকুরগাঁয়ের পরিচয় দিলে অনেকেই বলে এটা তো মংলা এলাকা। করে বালিয়াডাঙ্গি হরিপুরের যে উপজেলা হাসপাতাল, এই হাসপাতালে কোনো ডাক্তার নেই, হাসপাতালে যাওয়া যায় না। অনেক সময় গরু ছাগল দৌড়াদৌড়ি করে। চিকিৎসা সেবা একবারেই নাজুক অবস্থা। স্কুল কলেজগুলোর অবস্থা একবারেই বাজে। শিক্ষক নেই, পড়াশোনা হয় না। এর কারণ নেতারা কোনোদিন ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় নাই। আজকে যদি বিগত সময়ের এই এলাকার যিনি এমপি ছিলেন বা উপজেলা চেয়ারম্যান বলেন বা যারা দায়িত্বশীল নেতা ছিলেন, তারা যদি ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ট্রিটমেন্ট নিতেন, তাহলে বুঝতেন যে আসলে এই হাসপাতালের অবস্থা কি। ঠিক না? সে কোনোদিন এই হাসপাতালে যায় নাই, সে বুঝবেটা কি হাসপাতালের অবস্থা কি। তো সেখান থেকে বেরিয়ে আমরা সত্যিকারের জনগণের এই এলাকাটাকে রূপান্তর করতে চাই, জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমি অলরেডি কাজ শুরু করেছি। হরিপুর টু বালিয়াডাঙ্গি, ধর্মগড়, কাশীপুর, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের গণসংযোগ, আমাদের কার্যক্রম, মসজিদ মন্দির, যে সকল রাস্তা কাঁচা রয়েছে সেগুলো পাকা করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে প্রায় 30টিরও অধিক মসজিদ এবং মন্দির আমরা অলরেডি পাস করেছি এবং সেগুলো কাজ চলছে। আজকেও আমরা বালিয়াডাঙ্গিতে আসছিলাম, 15টা মসজিদ এবং মন্দির বালিয়াডাঙ্গি উপজেলায় পাস হয়েছে। আমরা অলরেডি একটা উদ্বোধন করে দিলাম, এখানে আমাদের 5 পীর জামে মসজিদ, এটা উদ্বোধন করে এখানে আসছি। ইনশাআল্লাহ আমাদের কাজ চলবে। আমাদের বক্তব্য একটাই যে আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি এরকম রাজনীতি দেখতে চাই না, হানাহানি রাজনীতি দেখতে চাই না, মারামারি রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সুন্দর সমৃদ্ধ সহমর্মিতার রাজনীতি দেখতে চাই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক এলাকার মানুষ। একজন অন্য দল করে তাহলে আমি তার মাথা ফাটাই দেবো, তার জমি দখল করব, তাকে মারপিট করব, এইরকম রাজনীতি আমি এই এলাকায় দেখতে চাই না। আপনারা গণপরিষদের কথা বলছেন, গণপরিষদ নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তার কোন রোডম্যাপ আছে? এই সরকারকে রোডম্যাপ দিতে বলেন, পরিষ্কার রোডম্যাপ, জনগণ সিদ্ধান্ত নিবে। তারা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের যে কথা বলেছে এটাই ক্লিয়ার না। প্রধান উপদেষ্টা কোনো সময় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার কোনো সময় বলছেন আগামী বছরের মাঝামাঝি। তিনিও পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করছেন না। তো এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে কিছুটা সন্দেহের উদ্রেক হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি বাংলাদেশের সম্পদ, অ্যাসেট, আমরা আপনাকে হারাতে চাই না। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি অতি দ্রুত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি একটা পরিষ্কার রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করেন। আপনি কি করতে চান, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, আপনি জনগণের সামনে হাজির করলে আমরা বিশ্বাস করি এদেশের জনগণ আপনাকে স্যালুট। পরিষদ, নতুন সংবিধান, নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক, এগুলো বলতে তারা কি বুঝেন আর জনগণকে কি বুঝাতে চান আমরাও জানি না, তারা নিজেরাও জানি না। কারণ একটা কথা মনে রাখতে হবে, সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না। সংস্কার, সেকেন্ড রিপাবলিক, এই দুটো বিষয় একসাথে কখনোই চলতে পারে না। আপনারা একদিকে বলছেন সংস্কার করব, আর একদিকে বলছেন আমরা এই সংবিধান চাই না, নতুন সংবিধান চাই, সেকেন্ড রিপাবলিক চাই। এগুলো তো হাস্যকর কথা ভাই। আজকে যখন আপনি সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের কথা বলছেন, তাহলে আপনি কেন এই বিদ্যমান সংবিধানের উপরে হাত রেখে শপথ নিলেন? যেদিন আপনি শপথ নিয়েছিলেন সেদিন আপনার মনে ছিল না আরে এই শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি? সেদিন আপনার মনে ছিল না? তাহলে আপনি একটা সংবিধান ফেলে দিয়ে বিপ্লব করলেন। বিপ্লবের পরে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বাকবাকুম করে সেই ফেলে দেওয়া সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে ওই সংবিধানের হাতে হাত রেখে আপনি শপথ নিলেন, মন্ত্রী হলেন।
আর মন্ত্রীর 7 মাস পেরিয়ে আজকে যখন জনগণের দায়িত্ব আপনি পালন করতে ব্যর্থ হচ্ছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না, তখন বলছেন এই সংবিধান হবে না, এই সংবিধান দিয়ে কোনো পরিবর্তন আসবে না। হোয়াট ইজ দিস? প্রত্যেকটা মসজিদের জন্য বাজেট হয়েছে 3 লক্ষ টাকা করে। আমি 3 লক্ষ টাকার একবারে সভাপতির হাতে তুলে দিয়ে আসলাম। 1 টাকাও কিন্তু ওই ফারুক হাসানের পকেটে যায় নাই। এটা আমার কমিটমেন্ট, আমার ওয়াদা। আপনারা বাস্তবে সেই প্রমাণ কিন্তু পাবেন ইনশাআল্লাহ। যে নেতা পকেটে রাখবে আর এসে বলবে 1 লাখ টাকা নেন, নো। তো সেই কাজটা আমরা করছি, আপনাদের দোয়া সহযোগিতা দরকার। বিগত সময়ে অনেক নেতা বানিয়েছেন, অনেক নেতাকে ভোট দিয়েছেন, কে কি করেছে সেটা কিন্তু প্রমাণিত। আমরা সেদিকে যেতে চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই, এবার সৎ নেতা বানান, যোগ্য নেতা বানান, উন্নয়ন কাকে বলে আমরা দেখাই দিব।